তুফান যখন বাংলাদেশ কাঁপিয়ে সারা দুনিয়া কাঁপাচ্ছে, ঠিক সেই সময়ই কলকাতায় রিলিজ হলো। আপনারা জানেন কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে বেশ কিছু শহরে রিলিজ হলো। ছবিটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা নিয়ে যে কন্ট্রোভার্সি শুরু হয়েছে আজকে, বেশ এই 5 তারিখ থেকে শুরু করে অদ্যাবধি, যেটা আসলে দুঃখজনক। কলকাতার বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যাতে করে এই দুই দেশের মধ্যে, দুই দেশের মানুষের মধ্যে, দুই দেশের ভক্তদের মধ্যে একটা বিরাট যুদ্ধ শুরু হয়ে গেছে। সেটা ভার্চুয়াল মিডিয়াতে আপনারা গেলেই দেখতে পাবেন। বিশেষ করে কমেন্ট সেকশনে যখন যাবেন তখন দেখতে পাবেন দুই দেশের দর্শকরা, দুই দেশের ভক্তরা, জিতের, দেবের এবং সাকিবের ভক্তরা পাল্টাপাল্টি বিভিন্ন রকম অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে, যেটা কখনোই শুভনীয় নয়। এরা শুধু সিনেমাটাকে নিয়ে কথা বলে শান্ত হননি, এরা প্রিয় শিল্পীদেরকে অপমান করতে পিছপা হননি। যেমনটি জিৎ বা দেবের যারা ভক্ত আছেন তারা কিছু কিছু সংখ্যক ভক্ত সাকিবকে যারপন্ন অপমান করেছে, ঠিক তেমনিভাবে সাকিবিয়ানরাও তাদেরকে ছাড় দিয়ে কথা বলেনি, কেনই বা বলবে। এই কন্ট্রোভার্সিটা বেশ চলছিল। ঠিক ওই সময় দেব এবং প্রসেনজিৎ একটা স্ট্যাটাস দিল। স্ট্যাটাসটা হলো এরকম যে তুফান কলকাতায় এসছে বা পশ্চিমবঙ্গে এসছে, আমরা সাধুবাদ জানাই, আপনারা সিনেমাটি দেখবেন। এতে করে খুশি হয়ে গেল বাংলাদেশের সাকিবিয়ানরা বা সাকিব ভক্তরা বা বাংলাদেশের ভক্তরা বা বাংলাদেশের যারা সিনেমা প্রেমী আছে তারা। সাধুবাদ জানালাম, সবাই খুশি যে অন্তত দুজন কলকাতার মহানায়ক তো বলেছেন যে কলকাতায় তুফান চলছে, আপনারা আসেন দেখেন। অনেকেই তখন প্রশংসায় একদম ফুলঝুরি ছড়িয়ে দিচ্ছিল এই ভার্চুয়াল মিডিয়াতে। কিন্তু ওই সময়ে যেহেতু জিৎ সাহেব কোনো রকম স্ট্যাটাস দেননি, আবার জিৎ সাহেবকে নিয়ে পড়ে গেল বাংলাদেশের যারা সাকিব ভক্ত আছে বা সাকিবিয়ানরা আছে। এই যুদ্ধ চলছে, এই যুদ্ধের শেষ যে কোথাও হবে আমরা কেউ জানি না বন্ধুরা। কারণ ভার্চুয়াল মিডিয়াতে আপনারা যদি কমেন্ট সেকশনে যান, আপনার নিজের মনটাই খারাপ হয়ে যাবে। কি ধরনের ভাষা ব্যবহৃত হচ্ছে সেখানে দুই পক্ষ থেকেই। আমি বাংলাদেশের দোষ দিচ্ছি না, কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের দর্শকদেরও দোষ দিচ্ছি না। দুই পক্ষই যে কাঁদা ছুড়াছুড়ি শুরু করেছে, এটা থামবার ছিল না। ঠিক সেই সময় আগুনে আবার নতুন করে ঘি ঢাললেন তানভীর তারেক সাহেব। উনি এমনটি করেন সবসময়, আমরা দেখেছি অনেক সময় উনি সময় মতো টোপটি মেরে দেন। উনি সময় মতো এমন করে একটা ঢিল ছুড়ে দেন যাতে তার সমস্ত দর্শক তার দিকে হুমড়ি খেয়ে পড়ে এবং তার পেজে পাবলিক রিচ করে। উনি একটা ইন্টারভিউ করলেন আমাদের রায়হান রাফির সাথে। উনি থাম্বনেলে লিখলেন, তুফান রিলিজের পর দেব, জিৎ দুজনই অফার করেছে আমাকে, আমি এখনো কাউকে কনফার্ম করিনি। কথাটা কি খুব শোভনীয়, খুব শ্রুতিমধুর? এই কথাটাতে কি প্রমাণ হয়? এই কথাটাতে প্রমাণ হয়, এই থাম্বনেলটাতে প্রমাণ হয় রায়হান রাফির কাছে দেব এবং জিৎ গিয়েছিল একটি সিনেমা করার জন্য, কিন্তু রায়হান রাফি সময় দিতে পারেননি বা কথা দিতে পারেননি। আসলে কি রায়হান রাফি এই কথাটা বলেছিলেন? না, রায়হান রাফি দেব এবং জিতের নাম নেননি। সেই ইন্টারভিউটা আমি দেখেছি, আপনারাও দেখেছেন। রায়হান রাফি স্পষ্টত বলেছে কলকাতার দুইজন বড় স্টার আমার সাথে কথা হচ্ছে, কিন্তু আমি ছবিটা করবো না, এই ধরনের কথা কিন্তু রায়হান রাফি বলেনি। কোথাও আপনি পাবেন না। তো থাম্বনেলে এই কথাটা আসলো কেন? থাম্বনেলে এসছে আমাদের তানভীর তারেক সাহেব তার পেজটাকে রিচ করানোর জন্য, যাতে মানুষ আকর্ষিত হয়। একটা ব্যাড থাম্বনেল যে কতটুকু ইম্প্যাক্ট করে তার বড় প্রমাণ এটা। এই থাম্বনেলটা দেওয়ার পর পুরো কলকাতা, পুরো ওয়েস্ট বেঙ্গলের দেবের এবং জিতের ভক্তরা চলে গেছেন। চলে যাওয়ার এই স্বাভাবিক, কারণ আপনি এমন কথা বলতে পারেন না, আপনি এটলি কুমার হয়ে যাননি, তাই নয় কি? আপনি সন্দীপ কুমার ভাঙ্গা হয়ে যাননি যে আপনাকে দেব জিৎ ছবি বানাতে বলেছে, আপনি সময় দিতে পারেননি। কথাটা লাগবে। আমি নিউট্রালি কথা বলছি, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। এই ধরনের কথা শুনলে আপনারও লাগবে, কারণ এই কথাটা তো রায়হান রাফি বলেছে কি বলেনি এটার কোনো প্রমাণ তো আর দেব বা জিৎ দেখেনি। তারা থাম্বনেল দেখেছে, তারা থাম্বনেল দেখে উত্তরটা দিয়েছে। এবং কি উত্তর দিয়েছে দেব? খুব সুন্দরভাবে দেব একটা উত্তর দিয়েছে, নট ট্রু, বাট স্টিল উইশিং হিম অল দ্য বেস্ট। তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনেই আমাকে তাদের সাথে কাজ করার জন্য অফার দিয়েছেন। আমি এখনো কাউকে কনফার্ম করিনি, এক সাক্ষাৎকার জানিয়েছেন রায়হান রাফি। আসলে কি সাক্ষাৎকারে রায়হান রাফি এটা বলেছিলেন? বলেননি তো। রায়হান রাফি কারোর নাম নেই, যদিও আমরা বুঝতে অসুবিধা পাচ্ছিলাম না যে এটা উনি তাদেরকে মিন করেছেন, কিন্তু তাদের নাম কিন্তু নেননি। এই স্ট্যাটাসটা দেব দেবার পর
আবার বাংলাদেশের সাকিবিয়ানরা বা বাংলাদেশের দর্শকরা দেবের উপর খেপে গেছে। আচ্ছা ভাই, এই স্ট্যাটাসটাতে দেব খারাপটা কি লিখেছে? খারাপ লিখেছে যে ঘটনাটা আপনারা শুনছেন সেটা সত্য নয়, বাট আমি তুফানের সাফল্য কামনা করি। কত সুন্দরভাবে লিখেছেন। তারপরও আমরা কিছু ইউটিউবার, কিছু কন্টেন্ট ক্রিয়েটার এটা নিয়ে আবার উল্টাপাল্টা মন্তব্য করছি যে দেব এত বড় কথা বললো কেন। এখানে দেবের কোনো দোষ আমি খুঁজে পাই না ব্যক্তিগতভাবে। আপনারা যদি কেউ পান তাহলে আমাকে বলুন। দেব বলতে যাচ্ছে আমি থাম্বনেলে দেখেছি, আমার কাছে রায়হান রাফিকে আমি অফার দিয়েছি, রায়হান রাফি আমার সিনেমাটা করবে না বা সময় দিতে পারেনি, এটা কি দেবের কোনো দোষ? আমি তো মনে করি না। তারপর কি হলো, এটা নিয়ে শুরু হয়ে গেল আরেকটা নতুন মহাযুদ্ধ। আসলে এগুলো কি? আসলে এগুলো কিছুই না, আসলে এগুলো চক্রান্ত। তানভীর তারেকের এই থাম্বনেলটা বানানোর কি প্রয়োজন ছিল আমাকে একটু বুঝিয়ে বলবেন, কারণ এই ধরনের কথা তো রায়হান রাফি বলেনি এবং এই ধরনের কথা কোথাও উঠেনি। তাহলে উনি কেন থাম্বনেলটা বানালেন? উনি আসলে আগুনে ঘি ঢেলে দিলেন। উনি জানেন যে একটা কন্ট্রোভার্সি চলছে, এখন যদি এটাতে একটা থাম্বনেল করি তাহলে এটা বাজারে চলবে, আবার চ্যানেল রিচ করবে এবং একটা গন্ডগোল লেগে যাবে, তুফানের জন্য একটু ব্যাড এফেক্ট হবে। আপনারা যেভাবে ভাবেন আমি সেইভাবে ভাবছি, সেইভাবেই ভাবছি। কারণ তানভীর তারেককে আমরা সবাই চিনি, উনি কখনোই সাকিবের মঙ্গল চান না। যদিও এরপর এই ঘটনা যখন ঘটে গেছে তারপর উনি থাম্বনেল চেঞ্জ করেছেন। যেটা লিখেছেন সেটা হলো তুফান রিলিজের পর কলকাতার বড় দুজন স্টারের থেকে অফার এসেছে। এই যে দ্বিতীয়বার উনি যেটা লিখেছেন সেটাও তো উনি ঠিক করে লিখেননি। অফার তো তারা কেউ দেয়নি, কোনো থার্ড পার্টি এসে যে কথা বলে থাকে তাহলে বলেছে। এই যে গন্ডগোলটা পাকালো, এই গন্ডগোলটা কে পাকালো? এই গন্ডগোলটা পাকালো তানভীর তারেক। এখানে মূল নায়ক বা মূল মানে আগুনে ঘি ঢালার মূল নায়ক হলো আমাদের তানভীর তারেক সাহেব। উনি কেন এটা লিখতে গেলেন? উনি কেন এই থাম্বনেলটা করতে গেলেন? এখন বন্ধুরা অনেকেই রায়হান রাফিকে দোষ দিচ্ছেন, অনেকেই দেবকে দোষ দিচ্ছেন, আমি দোষ দিচ্ছি তানভীর তারেককে। এটা আমার নিজস্ব ভাবনা, আপনারা একটু ভেবে দেখবেন। কারণ আমি একটা কথা বললাম, আপনি একটা থাম্বনেল তৈরি করে উপস্থাপন করলেন, আর সেটা যদি আপনার বিরুদ্ধে যায় আপনি কি এটা বলতে পারবেন না যে এটা সত্য নয়? উনি তো অন্য কিছু বলেননি দেব সাহেব। আমরা খামাখা দেবের পিছনে খেপে গেছি। আমরা খামাখা অনেকে দেখলাম এই আপনার স্ট্যাটাসে এসে দেবের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছেন। ভাই, দেব তো এখন পর্যন্ত সাকিব সম্পর্কে কোনো রকম বিরূপ মন্তব্য করেনি। দেব তো এখন অবধি তুফান সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করেনি। দেবের দোষটা কোথায়? দেব তো এটা বলতেই পারে যে না, এটা সত্য ঘটনা নয়, আমার সাথে কথা হয়নি রায়হান রাফি। কেন করলো এটা তানভীর তারেক? এখানেই আসল মাঝে যা। একটু ভাববেন তাহলে আপনারাও পেয়ে যাবেন তানভীর তারেক কেন এমন একটি থাম্বনেল বানিয়ে আগুন লাগিয়ে দিল সারা এই চলচ্চিত্রের মার্কেটে। এতে ওনার স্বার্থ আছে, উনি চান এমনটি, উনি সবসময় গন্ডগোল পাকাতে চান। আপনারা জানেন কিছুদিন আগে আলেকজান্ডার বোর্ড একটা ইন্টারভিউ নিয়ে তার সাথে কত কিছু হয়ে গেল। আমিও কন্টেন্ট বানিয়েছি, অনেকেই বানিয়েছে। উনি এমনটি যখন তুফান ওই দেশে খুব একটা ভালো ব্যবসা করছে না, এটা নিয়ে যখন কন্ট্রোভার্সি হচ্ছে, তখন ভাই আপনার কি দরকার ছিল এই ধরনের একটা ইন্টারভিউ নেয়া, বা এই ইন্টারভিউ গিয়ে দেবজিৎকে মিক্স করা, বা এই ইন্টারভিউ যেটা রায়হান রাফি বলেনি সেটাকে না বলা কথাকে দিয়ে থাম্বনেল বানানো। এটা নিশ্চয়ই আপনি একটা নতুন করে আলোচনা সমালোচনার সৃষ্টি করে তুফানের ব্যবসাকে ব্যাঘাত ঘটাতে যাচ্ছেন। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে যদি দেব এবং জিতের ভক্তদেরকে চটিয়ে দেয়া যায় তাহলে যাও তুফান চলতো তাও চলবে না। এটা হলো আপনার তানভীর তারেক সাহেবের মূল উদ্দেশ্য আমি মনে করি। আমি জানি না আপনারা কি মনে করেন, আমার জানা ভুলও হতে পারে। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আমার হিসাব সেটাই, নইলে ওই সময়ই কেন ইন্টারভিউটা হবে, ওই সময়ই কেন উনি ওইরকম একটা থাম্বনেল বানাবেন, ওই সময়ই কেন এই সমস্ত কথাবার্তা বলে চটিয়ে দিবেন সমস্ত কলকাতার দর্শকদের। যারাও যেত তারাও যাবে না, যে সমস্ত ভক্তরা দেখতে যাইতো তারাও দেখতে চাইবে না। তারা ভাববে আমাদের দেবকে নিয়ে এত কথা বলছে, আমাদের জিতকে নিয়ে এত কথা বলছে, দরকার নেই তারা ওই ছবি দেখার। করেছেন তানভীর তারেক, এটা ঠিক করেননি তানভীর তারেক সাহেব। আপনি এই সময় এমন একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে দুজন হিরোকে ছোট করে তার রায়হান রাফিকে বড় করে এই থাম্বনেলটা দেওয়া আপনার উচিত হলে, যদিও আপনি পরে বদলিয়েছেন থাম্বনেলটা, কিন্তু ততক্ষণে কিন্তু আগুন জ্বলে গেছে। এখন এখানে দোষটা কার আপনি বলুন? যারা এতক্ষণ আমার এই কন্টেন্টটা দেখলেন, বলুন এ থেকে দেবের কোনো দোষ আছে? আমি বলবো না। এ থেকে রায়হান রাফির কোনো দোষ আছে? আমি বলবো অল্প। অল্প কেমন?
রায়হান রাফিকে বলছি, আপনি একটা সুপার ডুপার হিট বাম্পার সিনেমা দিয়েছেন, আপনাকে বাংলাদেশে সবাই সুনাম করছে, আমরাও সুনাম করছি। ভালো ছবি বানিয়েছেন বা মন্দ ছবি আছে সেটা আলোচ্য বিষয়বস্তু নয়, ছবিটি বাম্পার হয়ে গেছে। আপনি একটা জায়গায় চলে এসেছেন, পরপর 3টা হিট দিয়েছেন, কিন্তু আগে 2টা হিটের সাথে যদি তুলনা করেন তাহলে এই হিটের সাথে অনেক ডিফারেন্স। সুরঙ্গ পরাণের ব্যবসার চেয়ে অনেক গুণ বেশি ব্যবসা করছেন, কারণ এই সিনেমাটাতে আপনি স্বীকার করেন আর না করেন শাকিব খান ছিল। অনেকেই বলছে শাকিব ব্যতীত তুফান সম্ভব ছিল না। এনিওয়ে, আপনি একজন বড় ডিরেক্টর হয়েছেন, এখন একটু পার্সোনালিটি নেন, বোম্বের দিকে তাকান না কেন? অ্যাটলি কুমারকে কখনো দেখেছেন জওয়ান রিলিজ সুপার ডুপার হিট হওয়ার পর কোথাও কোনো ধরনের ইন্টারভিউ দিয়ে এই ধরনের কথা বলেছে? সন্দীপ কুমার ভাঙ্গাকে দেখেছেন অ্যানিমেলের পর সে কোথাও গিয়ে কোনো বড় কথা বলেছে? বাংলাদেশে আসেন, মেজবুর রহমান সুমনের হাওয়া যখন সুপারহিট হলো, এখনো তাকে মানুষ চিনেই না, এখনো সে কোথাও যায় না। অমিতাভ রাজা যখন আয়নাবাজি সুপারহিট করলো, খুব একটা ইন্টারভিউ দিত না। আপনি একটু এগুলো কমান, যে কোনো জায়গায় হুটহাট বসে ইন্টারভিউ দিবেন না। ইন্টারভিউ দিলে আপনার মুখের লাগাম থাকবে না, আপনার মধ্যে একটা আহামরি ভাব চলে এসছে, সেটা আমরা বুঝি, আসবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে, কিন্তু ওখান থেকে আপনি ফেরত আসুন, আপনি আরো ঠান্ডা হন। আপনাকে বারবারই তো বলি যে লাউ গাছ যখন উপরের দিকে উঠে ওর মাথা নেতিয়ে যায়, আপনি মাথাটা নেতিয়ে রাখুন। আপনার কি দরকার ছিল ওখানে বলার যে কলকাতার দুজন বড় স্টার? মানুষ কি বোঝে না বড় স্টার কারা? আমরা তো জানি আপনার সাথে জাজকে নিয়ে জিতের সাথে কথা হয়েছে, দেবের সাথে তো কোনো কথা হয়নি। কেন বলতে গেলেন সেই কথাটা? একটু সাবধানে কথাবার্তা বলবেন, কারণ আপনাকে আমরা সবাই ভালোবাসি, এখন পর্যন্ত ভালোবাসি, যেহেতু শাকিব খানকে নিয়ে সিনেমা করেছেন। কিন্তু ফিউচারে কাকে নিয়ে করবেন জানি না, তখন কতটুকু ভালোবাসা থাকবে তাও জানি না, আমার কেন কারো হয়তো থাকবে না। কিন্তু যতক্ষণ আপনি আছেন আমাদের সাথে, তুফানের সাথে, আপনাকে আমরা ভালোবাসি। আপনি একটু সংযত হন। দেব সাহেবকে বলবো, একটা থাম্বনেল দেখে আপনি এই ধরনের একটা মন্তব্য না করলেও পারতেন, যদিও আপনি কোনো খারাপ মন্তব্য করেননি। আপনি বলছেন নট ট্রু, অ্যাকচুয়ালি এটা নট ট্রু, এবং আপনি সাফল্য কামনা করেছেন। আপনি প্রথম থেকেই তুফানের পিছনে ছিলেন, তুফানের সাফল্যে অগ্রগতি চেয়েছেন, আপনি তুফান সম্পর্কে স্ট্যাটাস দিয়েছেন। এই জন্য আমরা বাংলাদেশিরা আপনার কাছে কৃতজ্ঞ। ছবি চলুক আর না চলুক, আপনার সহযোগিতা তো আমরা পেয়েছি। আপনি কোনো অবস্থায় দুঃখ নেবেন, এটা একটা থাম্বনেল মিস্টেক। রায়হান রাফি আপনার নাম নিয়ে কোথাও কিছু বলেনি, তাহলে দোষটা কার? দোষটা হলো তানভীর তারেকের, রায়হান রাফিরও নয়, দেবেরও নয়, সমস্ত দোষ তানভীর তারেকের। উনি কেন এটা করলো? এই একটা মানে দুঃসময়ে, যখন আমি এটাকে দুঃসময় বলবো এই জন্য যে এখন কলকাতায় সিনেমাটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, ওই সময় এই ধরনের একটা কন্টেন্ট না করলেও পারতেন। তানভীর তারেক সাহেব, আপনাকে রিকোয়েস্ট করে বলছি, দয়া করে ইন ফিউচারে এই ধরনের কাজ করবেন না, এতে করে আপনার সম্মান বাড়বে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।